দর্শক, আজকে আমাদের অতিথি একজন উদ্যোক্তা। আজকে আমরা একজন উর্মিকে নিয়ে বসেছি। আজকে সেই উর্মির কথাগুলো আমরা উর্মির কাছ থেকেই শুনবো। তিনি একজন উদ্যোক্তা, একজন বন্ধুপ্রিয় মানুষ, আড্ডাপ্রিয় মানুষ। আমরা সরাসরি চলে যাব উর্মির কাছে, পরিচয়টা তার কাছ থেকেই জেনে নেব। উর্মি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে বসেছি খোলামেলা আলোচনা করার জন্য। প্রথমত আমি একটু জানতে চাইবো আপনার ডেজিগনেশন, অর্থাৎ আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন, এবং আমরা যতদূর জানি যে জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি আপনি। তো মোটামুটি আমরা এই সম্পর্কে একটু আজকে আলোচনা করব। আমরা জানতে চাইবো জ্ঞানের পাঠশালাটা কি? প্রথমেই বলতে হয় আমার পরিচয়। আমি রাইসা রহমান উর্মি। আমি স্কুল শেষ করেছি ডহরপাড়া একটি ছোট গ্রাম থেকে, যেটাকে সবাই ডহরপাড়া স্কুল নামে চেনে, ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যার পুরো নাম সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়। এবং আমি বর্তমানে একটি সংগঠন যেটির নাম জ্ঞানের পাঠশালা, সেটার প্রতিষ্ঠাতা, সভাপতি এবং নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার আসলে সংগঠন করার যে মানসিকতা, সেই থেকেই আমার নিজের একটি সংগঠন করা। এছাড়া আমি অন্যান্য অনেক সংগঠনের সাথে যুক্ত আছি, রেড ক্রিসেন্টের সাথে যুক্ত আছি, ইউনিসেফের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি, এসএনডিসি সহ বিভিন্ন সংগঠনের সাথে ছোটবেলা থেকেই কাজ করার আমার সুযোগ হয়েছে এবং অভিজ্ঞতা হয়েছে। সেই থেকেই, সেই সংগঠন মনা মানসিকতা থেকেই মূলত আমার একটি নিজের সংগঠন তৈরি করার ইচ্ছা, এবং যেটি আমি তৈরি করি 2017 সালে। হ্যাঁ, আমরা যতদূর জানি যে আপনি আসলে কালচারাল মাইন্ডেড, এবং আপনি সংস্কৃতি মনা। তো সেই হিসেবে যেমন আমারও দর্শক, একটা কথা না বললেই নয়, আমারও কিন্তু সৌভাগ্য হয়েছিল এই ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এই জ্ঞানের পাঠশালার একটা বেশ বড় অনুষ্ঠান তিনি করেছিলেন, এবং সেখানে অতিথি হিসেবে আমাকে দাওয়াত করেছিলেন। দর্শক, আমরা আজকে এই জ্ঞানের পাঠশালার দিকেই বেশি ফোকাস করার চেষ্টা করব। জ্ঞানের পাঠশালা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা আসলে কি কি বিষয় নিয়ে এই জ্ঞানের পাঠশালা, এবং এই হঠাৎ করে জ্ঞানের পাঠশালা এই নামটা কিভাবে আপনারা চয়েস করলেন, পছন্দ করলেন? এটা যদি বলতে চাই, একেবারে শুরু থেকেই বলা মনে হয় ভালো, এবং আমি শুরু থেকেই বলতে চাই, কারণ এই জার্নিটা অনেক আগের। 2018 সালে প্রথম আমি ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা থেকে বাড়িতে এসেছি অনার্সে ভর্তি হওয়ার জন্য, এবং ভর্তি হই। 2018 সালে মূলত জ্ঞানের পাঠশালা প্রতিষ্ঠা, এবং ভাবনাটা 2017 সাল থেকেই শুরু। তো জ্ঞানের পাঠশালা আসলে এই নামটির মধ্যে যে একটা ওজন আছে, এইটা অনুভব করার জন্যই মূলত জ্ঞানের পাঠশালা তৈরি। এর প্রধান বা প্রথম যে কাহিনীটা, যে বিষয়ের উপর ফোকাস করে আসলে আমরা এই উদ্যোগটা নিয়েছি, আমার ইন্টারমিডিয়েটের জার্নিটা একটু ব্যতিক্রম। আমি এসএসসি গ্রামের একটা স্কুল থেকে শেষ করে ইন্টারমিডিয়েটটা আমি ঢাকায় করি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক কলেজে। ওখানে গিয়ে আসলে আমি ফেস করতে পারলাম যে আসলে আমি গ্রামের স্কুলে পড়ার কারণে বা গ্রামের এই জায়গায় এই পরিবেশে থাকার কারণে আমার মধ্যে অনেক জিনিস ডেভেলপ করা দরকার, যেগুলো ডেভেলপ করেনি। যেমন আমি প্রথম 2 না, মাস। তাহলে আমি একটু থামাতে চাই। জি। তাহলে কি আপনি কি বলছেন যে আসলে গ্রামে শহরে যেটা করা সম্ভব, সেটা গ্রামে সম্ভব নয়, এরকম কিছু? বিষয়টা এরকম আমি বলতে চাই না যে এটা এখানে থাকলে সম্ভব, ওখানে থাকলে সম্ভব। বিষয়টা এরকম না। বিষয়টা কিছু উদ্যোগ বা কিছু ডেভেলপমেন্ট যেগুলো গ্রামে থাকার কারণে একটু পিছিয়ে হয় না, থাকা হয় ইচ্ছে করলেও পারা যায় না। শহরের শিক্ষার্থীদের থেকে। হুম, হুম। যেমন আমিও পিছিয়ে রয়েছিলাম। যেমন গ্রামের স্কুলে আমি তো কখনো শুদ্ধ ভাষায় কথা বলিনি। প্রমিত ভাষায় কিভাবে কথা বলতে হয়, ওটা আমি কিন্তু শহরে গিয়ে শিখেছি। রাইট। ইন্টারে আমি 2 মাস কোনো ফ্যামিলির সার্কেলের বাইরে কথা বলতে পারতাম না, কারণ আমি প্রমিত ভাষা জানি না। এটা শুধুমাত্র আমার গ্রামে থাকার কারণে হয়েছে, এবং আমি ওই কমিউনিটির মধ্যে চলতে পারিনি বলে হয়েছে। এরপরে বিভিন্ন স্কিল যেগুলোতে শহরের স্টুডেন্টরা আগানো, শহরের স্টুডেন্টরা সকালবেলা একটা পেপার পড়ে, একটা ম্যাগাজিন পড়ে, বিজ্ঞান চিন্তা পড়ে, কিশোর আলো পড়ে, গ্রামের শিক্ষার্থীরা সে সম্পর্কে জানেই না। এগুলো আমি কখন জানলাম? আমার ইন্টারের লাইফে। অর্থাৎ আপনি যখন এই গ্রাম পেরিয়ে আপনি যখন শহরের দিকে গেলেন। জি, তখন আমি বুঝতে পারলাম আসলে এই জিনিসগুলো তো গ্রামের স্টুডেন্টের মধ্যে দরকার, এবং ওই ওভারকাম যে করাটা, যে আমি এই পরিস্থিতি পড়েছি এবং সেটা ওভারকাম করার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে।
এই স্ট্রাগলের মাধ্যমে আমি আসলে বুঝতে পেরেছি, রিয়েলাইজ করেছি আমার স্কুলের যে স্টুডেন্টরা, আমার যে গ্রামের স্টুডেন্টরা, ওরা অনেক মেধাবী, কিন্তু শুধুমাত্র এই সিস্টেম বা গ্রামের এই গণ্ডির মধ্যে থাকার কারণে তারা আসলে এই ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছে না। অর্থাৎ একটা সীমাবদ্ধতা রয়ে গেছে। জি, তখন 2017 সালে যখন আমি ইন্টার শেষ করে হচ্ছে বাড়িতে আসি অনার্স ভর্তি হওয়ার জন্য, প্রথম ইন্টার শেষ করার পর ধাপটা কি হয়, অ্যাডমিশন টেস্ট। তো অ্যাডমিশন টেস্টে আসলে কি গাইডলাইন হওয়া দরকার, কিভাবে পড়াশোনা করা দরকার, অ্যাডমিশন টেস্ট বিষয়টা কি, এটা একটা গ্রামের শিক্ষার্থী জানে না, বোঝেও না। বোঝে যে আমাকে একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে, সেখানে চান্স পাবো, এর প্রসেসটা কি, এর মেন্টরিংটা কি, এর গ্রুমিংটা কি, এটা আসলে বোঝার মতো তার ওই সারাউন্ডিং এর ওই ক্যাপাসিটিটা নেই। তো তখন আমি আসলে যেটা হয়, অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। যদিও শহরে পড়েছি, তারপরও যেহেতু এই গ্রামের এই দিকটা আমি এখনো ওভারকাম করছি তখনও, তো এই জন্য আমি আসলে মানে সার্ভাইভ করা আমার জন্য কঠিন হয়ে গিয়েছে। আমি ইন্টার শেষ করে ভার্সিটিতে পরীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় ওয়েটিং এ থাকা সত্ত্বেও অনেক অনেক জায়গায় সাবজেক্ট পছন্দ না হওয়ার কারণে আমার হয়নি। আমি এরপরে এসে অনার্সে ভর্তি হয়েছি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে, বিএড মানে এডুকেশনের উপর অনার্স। তো তখন আসলে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেহেতু 2015 সাল থেকে 17 সাল পর্যন্ত ভলান্টিয়ার ছিলাম এবং তার আগে আমি তাদের সদস্য ছিলাম। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে অ্যাটাচ থাকার কারণে ওনাদের একটা প্রোগ্রাম আছে সাহিত্য আড্ডা। সেই আড্ডাটা আমি আমার গ্রামে কন্টিনিউ করতাম, কারণ ওই সময় আমি অনার্সে মাত্র ভর্তি হয়েছি, আমার হাতে কাজ নেই, আমার ফ্রি টাইম। কিন্তু আমি যেহেতু সংগঠন মনা বা আমি এই ধরনের কাজ করতে চাই, সেহেতু হচ্ছে আমার মনে হতো আমি একটা কিছু করি, ডেভেলপমেন্টের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য করি। তখন সাহিত্য আড্ডা হতো বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালনায়। ওই সাহিত্য আড্ডাটা আমি হচ্ছে কন্টিনিউ করতাম। করার পরে আমার হচ্ছে যেটা বলতে হয়, আমার বন্ধু বা আমার সহযোগী, আমার সহযোদ্ধা, যার সাথে আমি সংগঠনটা করেছি, তার সাথে আমার দেখা। অবশ্য তিনি আমার আগে থেকেই পরিচিত ছিলেন, আমরা ক্লাসমেট ছিলাম, কিন্তু কখনো তার সাথে এই বিষয়ে আলোচনা হয়নি বা আলাপ হয়নি। তিনি হচ্ছেন আমার সংগঠনের আরেকজন প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ মোল্লা, যিনিও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, আমরা আরিফ মোল্লাকেও আমরা দেখেছি। আরিফ মোল্লার অনেক কর্মকাণ্ড আমরা দেখেছি এবং স্টেজ প্রোগ্রাম, আপনারা যে জ্ঞানের পাঠশালা ডহরপাড়ায় করেছেন, এই প্রোগ্রামটির আয়োজন করেছেন, তখনও আমি তার অক্লান্ত পরিশ্রম আপনার সঙ্গে আমি দেখেছি। আমরা চেষ্টা করব আরেকটা অনুষ্ঠানে আরিফ মোল্লার ইন্টারভিউ নেওয়ার জন্য। তিনি হচ্ছে যে অবদান রেখেছেন, একদিন সাহিত্য আড্ডা করে বাড়ি ফিরছি, তখন স্কুলের মাঠে আরিফ মোল্লা বসা, এবং সাবকনসিয়াস মাইন্ডে হোক বা কনসিয়াস মাইন্ডে ওর মনে হয়েছে যে ওর মনে যে আইডিয়া, সেই আইডিয়ার সাথে আমার আইডিয়া মিলতে পারে। ও এরকম একটা উদ্যোগের কথা বলল, যেখানে যে আমরা আসলে এরকম যে ডেভেলপ হইনি বা আমি শহরে যাওয়ার কারণে কি কি জিনিস ফেস করেছি, এটা জেনে সে হচ্ছে তার আইডিয়াটাও বললো যে আমরা এরকম একটা জিনিস করতে পারি কিনা, যেখানে হচ্ছে গ্রামের শিক্ষার্থীরা তাদের ডেভেলপমেন্টের সুযোগ পাবে, মনন চেতনা বৃদ্ধির আসলে তৈরি করার সুযোগ পাবে, এরকম কিছু আমরা তৈরি করতে পারি কিনা। তো জাস্ট ওটা একটা আইডিয়া। তখন আমার মাথায় ঘুরেছে একটা জিনিসই, আমি তো কিছু করতে চাই, সেরকম করতে চাওয়ার আর একজনকে পেয়েছি, আমার মনে হয় কিছু করা উচিত। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা কিছু করতে পারি। এবং আমরা খুব বেশি দিন সময় নেইনি, আমরা 11-12 দিন সময়ের মধ্যেই আসলে সংগঠনটার একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলি। কি লিফলেট হবে, আমাদের কি কি মিশন ভিশন হবে। আমরা যদি একটু নামের দিকটাতে যাই, যেমন জ্ঞানের পাঠশালা, এটা আপনারা নির্বাচন করলেন কিভাবে? এটি একটি অত্যন্ত চমৎকার একটি নাম। হঠাৎ করে তো আর একটা নাম এইভাবে সিলেক্ট করা যায় না। তো অল্প সময়ের মধ্যে যদি আমরা একটু জানতে চাইবো ওকে, যে বিষয়টা হচ্ছে যে যখন আমি এবং আরিফ মোল্লা এই উদ্যোগের সাথে সামিল হলাম, আমরা চিন্তা করলাম আমাদের যারা সারাউন্ডিং এ ফ্রেন্ড সার্কেল আছে, যারা আসলে এই সমস্যার সম্মুখীন হয়েছে অলরেডি, এই সমস্যা নিশ্চয়ই তাদের মনেও আছে, তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। তখন আমরা একটা গ্রুপ বসলাম যে আসলে আমরা একটা সংগঠন করতে চাই, এই মিশন ভিশন, আমরা আসলে কি করতে পারি, আমরা এর নামটা কি দিতে পারি। তখন এই জ্ঞানের পাঠশালা নামটা সবার মাথা থেকে এসেছে, ওভাবে না, একেবারে ডিরেক্ট যে নামটা এসেছে ওরকম না, যে আমরা কি করতে পারি, আমরা একটা গ্রুমিং করতে পারি। এটা একটা গ্রুমিং এর সংগঠন হতে পারে, যে একটা শিক্ষার্থী সে
মানে সব জানে, মেধাবী, কিন্তু সে আসলে সামনের দিকে আগাবে কিভাবে এটা বুঝতে পারছে না। তার মানে এগুলো আসলে ছোট ছোট জিনিস, স্বরে অ ক খ এবিসিডিটা কোথায় শিখায়? পাঠশালায়। সুতরাং এই গ্রুমিং মানে এই গ্রুমিং এর নলেজটা আমরা কোথায় দিতে পারি? আমাদের বড় পরিসরে তো আমরা এখনই দিতে পারবো না, সুতরাং ছোট একটা পাঠশালার মাধ্যমে এটা আসলে দিতে পারি। এই জন্য মূলত এই গ্রুমিং এর নলেজটা দেওয়ার জন্য এটার নাম হয়েছে জ্ঞানের পাঠশালা। যেমন অত্যন্ত চমৎকার একটি নাম আপনারা নির্বাচন করেছেন, যেটি আসলে ইচ্ছে করলেই যে কেউই এটা মাথায় আনতে পারবে না। যেমন জ্ঞান থেকে পাঠশালা, অর্থাৎ পাঠশালা থেকে যে এই যে দুটো রিলেশন এডুকেশনের, যে যেখান থেকে আপনি জ্ঞানটাই অর্জন করবেন সেটা কোথায়? পাঠশালা। এবং পাঠশালায় আসতে হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং প্রাথমিক জ্ঞান যেটা আমরা নিচ্ছি, আমরা এবিসিডি, স্বরে অ ক খ এগুলো পাঠশালায় শিখছি। স্কুল অনেক বড় জায়গা, কিন্তু আমি গ্রুমিং এর স্টার্টটা যেখানে করব ওই জায়গাটাকে আমার মনে হয়েছে পাঠশালা হওয়া উচিত। এজন্য এই থেকে আমাদের এই নাম। এরপর থেকে আপনাদের জ্ঞানের জি। পাঠশালা নামে শুরু হলো যাত্রা। দর্শক, এই জ্ঞানের পাঠশালায় আমার দেখা মতে আমি আপনাদেরকে বলেছি যে আমার সৌভাগ্য হয়েছিল যে এই উর্মির আমন্ত্রণে অতিথি হওয়ার জ্ঞানের পাঠশালায়। আমি দেখেছি অত্যন্ত গ্রাম অঞ্চলের একটি স্কুল, ডহরপাড়া স্কুল। সেই ডহরপাড়ায় তিনি বিশাল এক প্রোগ্রাম করেছেন বাচ্চাদেরকে নিয়ে। হাই স্কুল প্রাইমারি মিলিয়ে তিনি বিশাল একটা প্রোগ্রাম, অর্থাৎ এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না, বেশ বড়সড় একটি প্রোগ্রাম তিনি করেছিলেন এই জ্ঞানের পাঠশালা নিয়ে। এবং বিভিন্ন জ্ঞানী গুণী শিক্ষক, অধ্যাপক, তাদেরকেও তিনি দাওয়াত দিয়েছিলেন। তো যাই হোক, আমরা যেটা বলবো সেটা হলো, আপনার এই যে জ্ঞানের পাঠশালায় আমরা দেখেছি লেখাপড়া করানো হয়, তারপরে নাচের প্রশিক্ষণ দেওয়া হয়, গানের প্রশিক্ষণ দেওয়া হয়, তারপরে আরো ডিবেটিং, বিতর্কের ইয়ে করা হয় আমি যতটুকু দেখেছি। তো সেই সম্পর্কে আমরা একটু জানতে চাইবো যে আসলে গ্রামটাকে আপনি কোথায় দেখতে চান এই জ্ঞানের পাঠশালা নিয়ে? এটা যদি বলি, এটা বলার আগে আমার মনে হয় বলা উচিত যে আমি আসলে জ্ঞানের পাঠশালায় কি কি করি। তো ওটা থেকে আমি বলতে চাই, মূলত আমরা যেহেতু এই প্রবলেমগুলো ফেস করেছি যে একজন গ্রামের শিক্ষার্থী শহরের শিক্ষার্থীদের চেয়ে একটু কম ডেভেলপ, তাহলে সে ডেভেলপমেন্টের কোন কোন জায়গায় আসলে ফোকাস করতে পারে। একটা বিতর্ক শিখলে একটা শিক্ষার্থীর মধ্যে 10টা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যে জড়তাটা দূর হয়, ওটা শহরের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু র্যান্ডমলি করতে করতেই আসে। আমরা বিতর্ক শিক্ষা ক্লাস নেই, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি। এরপরে অনেক শিক্ষার্থীর মধ্যে অনেক ছোট ছোট সুন্দর গুণ আছে, কেউ হস্তশিল্পে সুন্দর করে ব্যাগ বোনাতে পারে, কেউ কাঁথা সেলাই করতে পারে, সেই বিষয়গুলোতে আমরা অর্থাৎ ফোকাস আপনারা করি। জ্ঞানের পাঠশালা থেকে একজন উদ্যোক্তাও তৈরি করছেন। জি, আমার শিক্ষার্থীরা অনেক বিষয় জানে, কিন্তু তারা আসলে কোথায় প্রকাশ করবে এটা জানে না। আমাদের জ্ঞানের পাঠশালা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম। আমরা বিতর্ক শিক্ষা দিচ্ছি, হস্তশিল্পের কে কোনটা জানে, এবং আমার যখন হস্তশিল্পের ক্লাস হয় তখন এক্সপার্ট যারা আছেন ওনারা আসেন। যেমন অনেকে পুঁতির ব্যাগ বানায়, পুঁতির ব্যাগের যে এক্সপার্ট উনি এসে এই ক্লাসটা পরিচালনা করেন এবং আমার শিক্ষা শিক্ষার্থী, প্রদান হ্যাঁ, করে থাকেন। এবং ওই উপকরণগুলো আমরা শিক্ষার্থীদের দিয়ে থাকি। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন, যেহেতু আমরা অ্যাডমিশন টেস্ট কিভাবে দিব, এবং এসএসসির পরে অনেক কলেজে, নটরডেম কলেজে বা অন্যান্য কলেজে ইন্টারভিউ হয়, অ্যাডমিশন টেস্ট হয়, এই বিষয়ে কি কি কোশ্চেন আছে আমরা জানি না, কিভাবে পরীক্ষা দেব এটা বুঝি না। অর্থাৎ ভর্তি সংক্রান্ত জি, তথ্যগুলো আপনারা। তো হ্যাঁ, কিভাবে ভর্তি হবে, তার ক্যারিয়ার গাইডলাইনটা কি হতে পারে, তার উচ্চ শিক্ষার জন্য তার উদ্যোগটা কি হতে পারে, সে কোন সেক্টরে যেতে পারে তার মেধা অনুযায়ী, এই বিষয়ে যে গ্রুমিং এবং এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদেরকেই আমরা মূলত ওই সব ক্লাসগুলোতে নিয়ে আসার চেষ্টা করি। এরপরে হচ্ছে আরেকটা স্কিল যেটাকে বাঙালিরা মানে সাধারণভাবে দেখে কিনা আমি জানি না, রান্না করাটা। একটা ছেলের যেমন রান্না করা দরকার, মেয়েরও রান্না করা দরকার, আমি ওটাই মনে করি। এবং রান্না শিখনের উপর আমাদের ক্লাস হয়। বর্তমান যুগে যদি চিন্তা করি, একটু আধুনিক যুগ হলে আমরা কিন্তু এখন বাসায় পিঠাও বানাই না। সবকিছু আমরা বাইরে থেকে হ্যাঁ, কিনে আনার চেষ্টা করি। এই পিঠা কিভাবে বানাতে হয় এটা কিন্তু একটি স্কিল। আমার আজ কাজে না লাগুক, 5 বছর পরেও তো একটা কাজে সময় লাগবে। কাজে লাগবেই, শেখার শেষ নেই। এই জন্য যে যে আসলে রান্নাগুলো আমাদের বেসিক স্কিল ওটা, এবং কিছু কিছু স্কিল আমাদের অন্যান্য সময় দরকার হতে পারে। এই ধরনের রান্না শিখন, এই ধরনের বিষয় তো রয়েছেই। এছাড়া হচ্ছে আমাদের সমাজ সেবামূলক যে কার্যক্রমগুলো, যেমন কোনো জায়গায় চা নাই, যেটা গ্রামে হয়, শাকও নাই,
সাঁকো করে দেওয়া, যেটা গ্রামের ভাষায় চার বলে ওটাকে। রাস্তা নাই যেখানে, হ্যাঁ, ছোটখাটো। ছোটখাটো বা রাস্তার আশেপাশে এমন ময়লা জমে আছে সেটা পরিষ্কার করা। এবং উঠান বৈঠক যেটা আমরা করি, পরিবার, স্বাস্থ্য এবং জমি জমা সংক্রান্ত যে ঝামেলাগুলো হয়, যে কোথায় যাব, কার কাছে যাব, আমি বুঝি না। পারিবারিক গ্রামের মানুষ অনেকেই জানে না জি বিষয়গুলো। পারিবারিক যে কলহগুলো, এগুলো আসলে কিভাবে দূর করতে হয় সেটা অর্থাৎ অনেক মানবাধিকার নিয়েও আপনারা কাজ জি করেন, যেটা বুঝতে হ্যাঁ। পারছি। এবং স্বাস্থ্য, যে একটা শিশুর বা একটা 6-7 পড়া বাচ্চার আসলে প্রতিদিন ডিম খাওয়া দরকার, দুধ খাওয়া দরকার, মানে সুষম খাদ্য খাওয়া দরকার, এটা আসলে অনেক অভিভাবকই এই বিষয়ে অজ্ঞ। এই বিষয়ে আমরা উঠান বৈঠকগুলো করি মায়েদের সাথে এবং সমাজের অন্যান্য যারা আসলে এই বিষয়গুলো জানতে চায় তাদের সাথে। এইসব বৈঠকে আমরা এলাকার যে গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, ওনাদেরকে নিয়ে আসি। যেহেতু উঠান বৈঠক আমরা অত বড় পর্যায়ে নিয়ে আসি না, যারা এই কলহগুলো সমাধানের জন্য কাজ করে থাকে অলরেডি, তাদেরকে আমরা এই উঠান বৈঠকগুলোতে নিয়ে আসি। এবং আরেকটা চমৎকার বিষয় যেটা হচ্ছে আমরা উদ্যোগ নিয়েছি 2022 সালে, সেটা হচ্ছে আমাদের জ্ঞানের পাঠশালার আলোর পথে কার্যক্রম। আলোর পথে বললে আসলে বোঝা যায় না যে এটা কি কার্যক্রম, তো আমি একটু ডিটেলস বলি। সেটা হচ্ছে, আমার একটা সময় মনে হয়েছে আমার হচ্ছে বাবা নেই। তো আমার বাবা না থাকার কারণে আমার মানে অর্থনৈতিক কোনো সমস্যায় পড়তে হয়নি। তার মূলত একটাই কারণ, আমার মা হচ্ছে চাকরি করে। আচ্ছা দর্শক, মা কথাটি বলার আগে আমি দুটো কথা না বললেই নয়। এই রাইসা রহমান উর্মির যে অনুপ্রেরণা, অর্থাৎ মূল অনুপ্রেরণা এবং শক্ত অনুপ্রেরণা, সেটা হচ্ছে তার মা। এবং মায়ের নামটা দিয়েছে একটি অসাধারণ নাম, যেটি জ্ঞানের পাঠশালার মতোই একটু আলাদা। আমরা সেই নামটা আগে জানতে চাইব। ধন্যবাদ। এবং আমার মায়ের অনেক ছেলে মেয়ে, যেহেতু আমার সংগঠনেই মোটামুটি সাংগঠনিক পরিষদেই আছে 30 জনের উপরে, সবাই তাকে হচ্ছে জগৎ জননী নামে চেনে, ঠিক আছে। এবং তিনিও সেই আন্তরিকতাটা আসলে বজায় রাখেন যে এই সব আমার সন্তান। তো এই জন্য তিনি হচ্ছে জগৎ জননী নামে খ্যাত এবং এই নামটাই তার প্রাপ্য। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে আমার মা যেহেতু জব করে, সুতরাং আমার আসলে এই ধরনের অর্থনৈতিক সমস্যায় পড়ার সুযোগ হয়নি। কিন্তু আমার একটা সময় এসে মনে হয়েছে যে এই ধরনের যারা সমস্যায় আছে, যাদের বাবা নেই, মায়েরা কোনো জব করে না এবং ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, বড় ভাই নেই, মামা নেই, চাচা নেই, তারা আসলে কিভাবে পড়াশোনা করে? তাদের জন্য জীবন নির্বাহ করাটাই তো অনেক বেশি কঠিন। 3 বেলা খাওয়াই তাদের জন্য কষ্ট, কারণ ফ্যামিলির আর্নিং মেম্বার নেই। তখন মূলত আমি বা আমরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করি যে আমরা এরকম একটা কার্যক্রম করব, এখানে এই ধরনের শিক্ষার্থীরা থাকবে যাদের ফ্যামিলির আর্নিং মেম্বার নেই, যারা হয়তো বা ইউনিয়ন পরিষদের চালের কার্ড নিয়ে চলতেছে, বা হচ্ছে মানে বিভিন্ন সরকারি সহযোগিতা, সরকারি সহযোগিতা বা আত্মীয় স্বজন কিছু দিচ্ছে, ব্যক্তিগত যদি কেউ সহযোগিতা করতে চায়। তো এরকম কিছু শিক্ষার্থীদের আমরা সম্পূর্ণ পড়াশোনা ও যতদিন পর্যন্ত করতে চায় ওর পড়াশোনার সকল খরচ আমরা বহন করব। সাহস করে ফেলেছি বড়, কিন্তু আমার তো আয়ত্ত ছোট, আমি তো তখন একটা স্টুডেন্ট, আমার সংগঠনের সবাই স্টুডেন্ট। এই সাহস করার প্রেক্ষিতে আমি যে উদ্যোগ গ্রহণ করব, কিভাবে করব, তখন আমার মাথায় একটি আইডিয়া আসলো যে আমি আসলে কি করতে পারি। তো আমার অনেক পরিচিত অনেক ডোনাররা আছেন যারা আমার সংগঠনে ডোনেট করে প্রোগ্রামের সময়। আমার সংগঠনে অন্যান্য সময় ডোনেশন নেওয়া হয় না, শুধুমাত্র প্রোগ্রামগুলোতে হয়। আমার এই ডোনাররা হচ্ছে এতটাই ভালো এবং এতটাই বেশি আন্তরিক, ওনাদের কাছে এই উদ্যোগ বললে ওনারা আমাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু আমি একটু ভিন্নভাবে চিন্তা করলাম। আমি হাটে গিয়ে কতগুলো মাটির ব্যাংক কিনে আনলাম, কারণ সবাই দান জিনিসটাকে পছন্দ করে এবং এটা খুব বিশ্বাসও করে যে দান করলে আসলে ভালো হয়। আমি যার জন্য দান করি সেটাও ভালো, যে ধর্মেরই হোক না কেন, দানটা সবাই পছন্দ করে। এবং আরেকটা তাদের মধ্যে ক্রাইসিস দেখলাম, কোথায় দান করব? রাস্তায় যে ভিখারিটা আমার কাছে ভিক্ষা চাচ্ছে, ও যে আসলে এক্সাক্ট জেনুইন সেটা আমি জানি না, ওর যে ওই প্রবলেমের জন্য আমি দান করছি সেটাও জানি না। সুতরাং দানটা হওয়া উচিত অথেন্টিক, সঠিক জায়গায়। তখন আমি আসলে এই মাটির ব্যাংকগুলোতে সুন্দর করে রং করলাম
এবং লিখে দিলাম একটা গেট আপের ব্যাপার আছে এবং জ্ঞানের পাঠশালা আলোর পথে কার্যক্রম। এটা নিয়ে আমি হচ্ছে আমাদের যে ডোনার বৃন্দ আছে এবং আমার পরিচিত এরকম অনেক, আমার পরিচিত, আমার সংগঠনের পরিচিত এরকম অনেকেই যারা আমাদের সংগঠনকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, তাদেরকে আমি এই মাটির ব্যাংক দিলাম এবং আমাদের আলোর পথের একটা লিফলেট দিলাম যে আপনি আসলে রেগুলার দান করে আমাদের এইসব শিক্ষার্থীদের সহযোগিতা করতে পারেন। বর্তমানে আমাদের 30 জন শিক্ষার্থী আছে বিভিন্ন ক্লাসে এবং অনেকে অনার্স পড়ছে, অনেকে প্রাইমারিতে, অনেকে আপনাদের স্কুলে। অর্থায়নেই? জি, খুব ভালো কথা, এবং চমৎকার। এরা হচ্ছে সেই মাটির ব্যাংক তাদের কাছে নিয়ে যাওয়ার পর, লিফলেট দেওয়ার পর আমরা প্রতি 3 মাসে হচ্ছে তাদের কাছ থেকে এই মাটির ব্যাংকটা কালেক্ট করি এবং প্রত্যেক মাসেই তাদের যে যে শিক্ষা উপকরণ দরকার, তাদের স্কুলের ফিস দরকার, তাদের ড্রেস দরকার, তাদের হচ্ছে খাতা কলম বই, শিক্ষা যাবতীয় যা শিক্ষা জি, রিলেটেড যত যা কিছু দরকার ওগুলো আপনারা বহন করেন। সবগুলোই আমরা প্রতি মাসে দিয়ে থাকি এবং ঈদের সময় হচ্ছে আলাদা ঈদ গিফট থাকে। এটার আরেকটা বিষয় যে ওর বাবা নেই, ও ঈদের দিনে বাবা আমি সেমাই খাবো এটা কাকে বলবে, এই জন্য আমরা ঈদের সময় গিফটের এমন ব্যবস্থা করি যাতে ওর মনে না হয় অন্তরের বাবা নেই। কষ্ট তো আমি দূর করতে পারবো না, আমি জাস্ট ওকে সহযোগিতা করতে পারবো যে ও বাবার কাছে যে আবদারটা করতো সেটা যেন ও আমার কাছে করতে পারে। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম রাইসা রহমান উর্মির সঙ্গে। আমরা জানার চেষ্টা করলাম জ্ঞানের পাঠশালায় কি কি করা হয়। দর্শক, আমার মতে এরকম প্রতিটা গ্রামে যদি একজন করে রাইসা রহমান উর্মির জন্ম হতো তাহলে নতুন নতুন করে এক একটা জ্ঞানের পাঠশালা তৈরি হতো। দর্শক, আমরা ইচ্ছে করলেই অল্প সময়ের মধ্যে এই জ্ঞানের পাঠশালার সব গল্প শুনতে পারবো না। আমরা সময় স্বল্পতার কারণে যতটুকু সম্ভব হয়েছে আজকে এ পর্যন্তই আমরা চেষ্টা করব, পরবর্তীতে আবার যাতে মুর্মিকে নিয়ে আমরা এই জ্ঞানের পাঠশালা নিয়ে বসতে পারি। আমাদের অফিসটা হচ্ছে ডহরপাড়া স্কুল মানে সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে গুঠিয়া ইউনিয়নে, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে একটু ভিতরে গেলেই ওখানে, এবং আমাদের উপজেলাটা হচ্ছে উজিরপুর উপজেলা। আমি হচ্ছে ডহরপাড়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব এজেডএমজি জাকিউর রহমান হিজবুল্লাহ নিহাল লস্করের মেয়ে, এবং দর্শক যারা আছেন আশা করি আমার বাবাকে সবাই চেনেন। দর্শক, আপনারা যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, অনেক শিল্পপতি রয়েছেন যারা আসলে কাউকে জানাতে চান না, কাউকে বলতে চান না, এমনও যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে একটু হলেও এই জ্ঞানের পাঠশালা সামনের দিকে এগিয়ে যাবে। দর্শক, শেষটা করব আজকে উর্মির একটা গান দিয়ে। সে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে পুরো অনুষ্ঠানের সঙ্গে রয়েছি আমি যে সুমন, ক্যামেরায় রয়েছেন রাকিব। দর্শক, সরাসরি চলে যাচ্ছি উর্মির গান, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে মোরে আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। ধন্যবাদ সবাইকে।